মামলা হলেই তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার না করতে পুলিশের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ, আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান। প্রশাসনের ব্যর্থতার কারণেরই কি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা? প্রশ্ন মির্জা ফখরুলের। দ্রুত অংশগ্রহণমূলক নির্বাচন দাবি। উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া বিদ্যুৎ জ্বালানির কোনো কাজ নয় জানালেন উপদেষ্টা। শীতের আগেই সব সংকট কাটিয়ে ওঠার আশাবাদ। ব্রাহ্মণবাড়িয়ায় লিকেজ গ্যাসের রমরমা ব্যবসা, লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রভাবশালী চক্র, বাসাবাড়ি ও কারখানায় সংযোগ। 2 মাস বন্ধ থাকার উৎপাদনে ফিরল রাঙামাটির কর্ণফুলী পেপার মিল, শ্রমিকদের মাঝে ফিরেছে প্রাণ চাঞ্চল্য। এবং বন্যা ও টানা বৃষ্টিতে 3 জেলায় ফসলের ব্যাপক ক্ষতি, ভেসে গেছে মাছের ঘের, ঘুরে দাঁড়াতে প্রণোদনা চান কৃষকরা। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শিখা আজিজ। আইন নিজের হাতে তুলে না নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ডিএমপি হেডকোয়ার্টারে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। কেউ দোষী হলে তাকে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না, শুধু দোষীদেরই মামলায় আসামি করতে হবে। মামলায় অনেক নাম থাকায় তদন্তে সময় লাগছে বলেও জানান তিনি। একই সঙ্গে ঘুষ দুর্নীতিতে না জড়াতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বানও জানান উপদেষ্টা। আমার ধরার কথা শুধু ক্রিমিনালদের, আমি সাধারণ মানুষকে তো ধরার জন্য বলবো না, ক্রিমিনালদের ধরার জন্য। সাধারণ পাবলিকের যেতে কমফোর্ট হয় এটার দিকে আমাদের পুলিশ চেষ্টা করে। একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। আইনের হাতে তাকে সোপর্দ করতে হবে। এটার ক্ষেত্রে আপনারাও একটু আমাদের সাথে কাজ করতে পারেন, জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, যাতে ইনোসেন্ট লোক যেন কোনো অবস্থায় কোনো হেনস্থা না হয়। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হককে আরও 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এদিকে ধানমন্ডি থানার হত্যা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া শিক্ষার্থী সাকিব হত্যা মামলায় 7 দিনের রিমান্ডে যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান। ফজলে আদিত্যকে সঙ্গে নিয়ে মাহমুদ হাসানের প্রতিবেদন। এবার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় বৃহস্পতিবার সকালে ঢাকার সিএমএম আদালতে তোলা হয় সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। উভয় পক্ষের শুনানি শেষে সালমান এফ রহমান এবং আনিসুল হককে 5 দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুর রহমানের আদালত এই আদেশ দেন। একই সাথে দোহার থানার বিস্ফোরক দ্রব্যের মামলায় সালমান এফ রহমানের রিমান্ড আবেদন করে পুলিশ। তবে অন্য মামলায় রিমান্ড মঞ্জুর হওয়ায় আদালত আবেদনটি খারিজ করে দেয়। এই মুদ্রাগুলো কোথা থেকে আসলো এবং তাদের কাছে কি পরিমাণ মুদ্রা অন্য কোনো জায়গায় লুকিয়ে আছে সেগুলি বের করার জন্য এবং তারা কি পরিমাণ মুদ্রা বিদেশে পাঠিয়েছে সেগুলি তদন্ত করার জন্য তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। এটা একটা মিথ্যা বোগাস মামলা আদালতে আমরা বলেছি। তারপরে আদালত বলছে যে যেহেতু রিমান্ডে আবেদন করা হয়েছে, আমরা এটা তাদেরকে জিজ্ঞাসাবাদের এবং ন্যায় বিচারের স্বার্থে আমি রিমান্ড মঞ্জুর করলাম, এটা আদালত বলেছে। এদিকে শিক্ষার্থী সাকিব হাসান হত্যা মামলায় যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। অধিকতর ভাবে জিজ্ঞাসাবাদ করে এটার সঙ্গে কারা জড়িত, কিভাবে ঘটনাগুলো সংঘটিত, হত্যাগুলো সংঘটিত হলো সেটাকে বের করার জন্য তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ধানমন্ডি থানার হত্যা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তা জানানো হয়নি। বুধবার দিবাগত রাতে তাকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ছাত্র জনতার আন্দোলন দমনে গণহত্যায় সম্পৃক্ততার অভিযোগ করা বেশ কয়েকটি মামলার অন্যতম আসামি কাজী জাফরুল্লাহ। তার কোনো একটিতে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হতে পারে। জাফরুল্লাহ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং ফরিদপুর 5 আসনের সাবেক সংসদ সদস্য।
বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে পূর্ণাঙ্গ রায়ে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার AKM আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বাক্ষরের পর এই আদেশ প্রকাশিত হয়েছে। এর আগে গত 5 সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠান দেখাশোনা করতে রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলোর কি পরিমাণ বকেয়া ঋণ রয়েছে তা জানাতে বাংলাদেশ ব্যাংককে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। 4 সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান রিটকারী আইনজীবী। ডলার সংকটের জন্য দেশে গ্যাস বিদ্যুতের সংকট হবে না। যে লোডশেডিং ছিল তা মোটামুটি কাটিয়ে ওঠা গেছে এবং সামনে আরও কমবে। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। চলতি মাসের শুরু থেকেই লোডশেডিংয়ের নাকাল রাজধানী ঢাকা সহ সারা দেশের মানুষ। প্রতিদিনই কয়েকবার করে হচ্ছে লোডশেডিং, আর গ্রাম অঞ্চলে তো বিদ্যুতের দেখা মেলাই ভার। এমন বাস্তবতায় দুপুরে সংবাদ সম্মেলনে আসেন বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা। তিনি জানান, ডলার সংকটের কারণে দেশে গ্যাস ও বিদ্যুতের সংকট হবে না, দ্রুতই লোডশেডিং কমে যাবে। যে বিশ্ব ব্যাংক এবং বিভিন্ন জায়গা থেকে দ্রুত ডিসবার্সমেন্ট হবে, এরকম অর্থ ছাড় হবে, এরকম একটা প্রতিশ্রুতি আমরা পেয়েছি। আমরা আশা করি যে এই যে সংকটের কারণে, ডলার সংকটের কারণে যে জ্বালানি আমদানি যে ব্যাহত হয়েছে, কিংবা বিদ্যুতের আমদানি কিংবা বিদ্যুতের পেমেন্ট ব্যাহত হয়েছে, এটা আমরা আশা করি যে এই শীতের আগে, এই শীতের মধ্যে আমরা করতে পারবো। উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো গ্যাস কূপ খনন বা নতুন প্রকল্প নিতে দেওয়া হবে না বলে সাফ জানান জ্বালানি উপদেষ্টা। প্রতিযোগিতা ছাড়া কাউকে কোনো কাজ দেওয়া হবে না, কোনো অবস্থাতেই। এটা বিদ্যুতে হোক কিংবা গ্যাসে হোক, গ্যাস এক্সপ্লোরেশনে হোক, গ্যাস ডিস্ট্রিবিউশনে হোক, মানে বিদ্যুৎ কিংবা ট্রান্সমিশনে হোক, যে কোনো জায়গায় কোনো প্রতিযোগিতা ছাড়া, উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো দেওয়া হবে না। জাস্টিস মইনুলকে দিয়ে একটা জাতীয় কমিটি করেছে এবং ওনারা এগুলো দেখবেন এবং ওনারা যে সুপারিশ করবেন সেই সুপারিশের ভিত্তিতে আমরা, এবং এছাড়াও ওই যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে আরেকটা কমিটি হয়েছে, যেখানে প্রফেসর অধ্যাপক তামিমও আছেন। ওনারাও এইসব বড় বড় ইয়েগুলো দেখছেন, বড় বড় চুক্তিগুলো পরীক্ষা করতেছেন। তো এই দুই কমিটি আমাদেরকে যে সুপারিশ করবেন সেটা। এদিকে বাজেট সহায়তা হিসেবে বিশ্বব্যাংকের কাছে 1 বিলিয়ন ও এডিবির কাছে $1 বিলিয়ন চেয়েছে সরকার বলে জানান ফাউজুল কবির খান। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। 2 মাস বন্ধ থাকার পর বুধবার রাত 8টা থেকে ফের উৎপাদনে ফিরেছে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিল KPM। এতে শ্রমিকদের মাঝে ফিরেছে প্রাণচাঞ্চল্য। KPM এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল হাকিম জানান, কাঁচামাল সংকটে গত 20 জুলাই বন্ধ হয়ে যায় কারখানাটির উৎপাদন। সংকট কাটিয়ে বুধবার আবার উৎপাদনে ফেরে। KPM শ্রমিক কর্মচারী পরিষদ সভাপতি আব্দুল রাজ্জাক বলেন, কারখানাটি চালু হওয়ায় শ্রমিক কর্মচারীরা অনেক খুশি। ধন্যবাদ জানান শিল্প উপদেষ্টা BCIC ও KPM কর্তৃপক্ষকে। প্রশাসনের ব্যর্থতার কারণে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হলে বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে কোনো বিষয় বাস্তবায়নের আগে অন্তর্বর্তী সরকারকে সবার সঙ্গে আলোচনা করার আহ্বানও জানিয়েছেন তিনি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। ছাত্র গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের নিয়মিত খোঁজ খবর রাখছে বিএনপি। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় রাজনীতিবিদদের কাজ করতে দেওয়ার উপর তাগিদ দেন তিনি। তার মানে প্রশাসন ফেল করছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেইনটেইন করতে, তাই তো নাকি? নাহলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে মানে অন্যান্য কাজ করছে না। যে সমস্ত এলাকাতে পিসফুল আছে, শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতা কর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেইখানে এই
ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে আবার নতুন সমস্যা তৈরি করা সম্মুখীন হবে না, বুদ্ধিমানের কাজ হবে। আমি তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব তারা বিষয়টি পুনর্বিবেচনা করবেন। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সবার সাথে অন্তর্বর্তী সরকারকে আলোচনার আহ্বানও জানান মির্জা ফখরুল। সরকারকে আহ্বান জানাতে চাই সব দিক চিন্তা ভাবনা করে সামনে যেন সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা দেখতে পাই, গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার দেখতে পাই, পার্লামেন্ট দেখতে পাই, মানুষের উপরে অন্যায় অত্যাচার না হয়, আমার শিশুদের উপরে গুলি করে যেন তাদেরকে হত্যা করে না হয়। শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্য যার যার সঙ্গে কথা বলা দরকার, ব্যবস্থা দরকার, তারা সেই ব্যবস্থাগুলো নেবেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন সাংবাদিকরা। এ সময় ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের দালাল সাংবাদিকদের বিচার দাবি করেন তারা। একই সঙ্গে গণহারে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদও জানান তারা। রাষ্ট্রকে ফ্যাসিবাদী রাষ্ট্রে নেওয়ার জন্য হাসিনাকে যারা কুপ্রবাসে সাংবাদিক আছে, আমরা তাদের বিচার চাই, কিন্তু গণহারে সবাইকে আপনারা আসামি করবেন, এটা আমরা অন্তত মেনে নিতে পারি না একজন পেশাদার সাংবাদিক হিসেবে। আরেকটি সমাবেশে বিএনপি নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারের সফলতার ওপর নির্ভর করছে দেশের গণতন্ত্র। শেখ হাসিনার পরিবারের সাথে ভারতের বন্ধুত্ব করতে গিয়ে সমগ্র বাংলাদেশের শত্রুতে পরিণত হবেন না। গণতন্ত্রের আন্দোলন তখনই শেষ হবে যখন এই দেশের সাধারণ মানুষ ভোট দিয়ে তারা তাদের পছন্দের সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে পারবে, তারা তাদের অধিকারকে প্রতিষ্ঠা করতে পারবে। গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের দেশের মাটিতে এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবিও জানান নেতাকর্মীরা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। হবিগঞ্জে মানহানির এক মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল আলিম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন তারেক রহমানের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম। জানা যায় 2014 সালের 15 ডিসেম্বর লন্ডনের একটি পত্রিকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকারকে কেন্দ্র করে মানহানির অভিযোগ আনেন বানিয়াচং উপজেলার ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান খান তুহিন। পরে তিনি বাদী হয়ে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির মামলা করেন। ব্রাহ্মণবাড়িয়ায় ঝুঁকি নিয়ে অবৈধভাবে ব্যবহার হচ্ছে ভূগর্ভ থেকে উদ্গীরিত প্রাকৃতিক গ্যাস। কূপ খননের সময় লিকেজ হওয়া গ্যাস ড্রামে সংরক্ষণ শেষে প্লাস্টিক পাইপের মাধ্যমে সরবরাহ হচ্ছে বাসাবাড়ি ও কারখানায়। এমন অনিরাপদ ও অবৈধ সংযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রভাবশালী একটি চক্র। এদিকে যে কোনো সময় এসব সংযোগ থেকে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সহকর্মী মেহেদী নূর পরশের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। তিতাস নদীতে মাকড়সার জালের মতো ছেয়ে আছে প্লাস্টিক পাইপ। সড়কের পাশে গাছের ডালে ঝুলে এসব পাইপ চলে গেছে মানুষের বাসাবাড়ি সহ ছোট ছোট কারখানায়ও। আর এসব পাইপে করে চলছে নদী থেকে উদ্গীরণ হওয়া গ্যাসের ঝুঁকিপূর্ণ সরবরাহ। এমন দৃশ্য ব্রাহ্মণবাড়িয়া সদরের মজলিশপুর ইউনিয়নের। মূলত তিতাস গ্যাস ফিল্ডের 3 নম্বর কূপ খননের সময় লিকেজ থেকে গ্যাস মাটির উপরের স্তরে চলে আসে। এতে বাকাইল, ছোট বাকাইল, মধ্যমপুর ও শ্যামপুর সহ আশপাশের এলাকায় মাটি থেকে নলকূপ, নদীর পাড় ও বাড়ির আঙিনা দিয়ে গ্যাস উদ্গীরণ হতে থাকে। সেই গ্যাসই ড্রামে সংরক্ষণ করে সরবরাহ করছে প্রভাবশালী চক্র। বাসাবাড়িতে সংযোগ প্রতি আদায় করা হচ্ছে 500 থেকে 700 টাকা, আর কারখানা থেকে 1000 টাকা। নদী থেকে, ফসলি জমি থেকে, উঠান থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে অবৈধভাবে। পাইপ দিয়ে তারা অরক্ষিতভাবে গ্যাসটা বাসা বাড়িতে তারা দিয়েছে। গ্যাস আছে, আমরা 500-600 টাকা করে দিতেছি আর আমরা ব্যবহার করতেছি। এই যে গ্যাস ফিল্ডের সাথেই আছে, হ্যাঁ, এরকম তদারকি বা তদবির করে কোনো ইয়ে নেই। বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে জানিয়ে বিজিএফসিএল কর্মকর্তারা জানান, গেল 1.5 দশকে উদ্গীরণ হওয়া গ্যাসের চাপ কমায় ঝুঁকির পরিমাণ কমে এসেছে। উদ্গীরিত গ্যাস নিরাপদ ব্যবহারের আওতায় এনে রাজস্ব আয় বাড়ানোর কথা জানান সচেতন মহল। 15 বছর ধরে বিপুল পরিমাণ গ্যাস উদ্গীরণ ঘটছে। এই গ্যাসটিকে যদি তারা সংরক্ষণের মাধ্যমে বা বিশেষ প্রক্রিয়ায় জাতীয় গ্রিডে দিতে পারত, তাহলে রাজস্ব বাড়ত। অবৈধভাবে গ্যাসের ব্যবহার বন্ধে দ্রুত অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। অভিযোগ আমরা একটা পেয়েছি, ইতিমধ্যে আমাদের নবাগত জেলা প্রশাসক তার সাথে আলোচনা হয়েছে। আমরা খুব শিগগিরই আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করবে এবং আমরা আশা করছি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এই ক্ষেত্রে যারা যারা দায়ী ব্যক্তি তাদেরকে আমরা আইনের মুখোমুখি করতে পারবো।
উদ্গীরণ বন্ধে ব্যর্থ হয়ে 2008 সালে কূপটি পরিত্যক্ত ঘোষণা করে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি। আর সে সময় থেকে একটি সিন্ডিকেট উদ্গীরণ হওয়া গ্যাস অনিরাপদ উপায়ে ঝুঁকিপূর্ণভাবে সরবরাহ করে আসছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। ব্রাহ্মণবাড়িয়ার অবৈধ ও ঝুঁকিপূর্ণ গ্যাস বাণিজ্য নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী নূর পরশ। পরশ, এমন গ্যাসের এই ঝুঁকিপূর্ণ সরবরাহ নিয়ে স্থানীয়রা কি বলছেন, আর প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়ার অগ্রগতি কত দূর, বিস্তারিত জানাবেন। সেটা আপনাকে জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মজিজপুর ইউনিয়নের 4 থেকে 5টি গ্রামে গ্যাসের লিকেজ হয়ে উৎপন্ন হচ্ছে গ্যাস। তিতাস নদীর পার, বাসাবাড়ি, নলকূপ এবং বাড়ির আঙ্গিনা থেকে কিন্তু প্রতিনিয়ত গ্যাসের উৎপন্ন হচ্ছে। ফলে এই গ্যাস গ্রামের 4 থেকে 5টি গ্রামে কিন্তু অসংখ্য মানুষ ব্যবহার করছে। তবে মূলত যেটা আমি আপনাকে জানিয়ে রাখি, তিতাস গ্যাস ফিল্ডের 3 নম্বর কূপ খননের সময় এই গ্যাসের সন্ধান পাওয়া গেছিল। ফলে এই গ্যাসের সন্ধান পাওয়ার ফলে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড 2008 সালে ব্যর্থ হয়ে কিন্তু এই কূপটি বন্ধ করে দেয়। ফলে কিন্তু এখান থেকে প্রতিনিয়ত কিন্তু গ্যাস উদ্গীর্ণ হচ্ছে। এই উদ্গীর্ণ হওয়ার ফলে এখানকার যে স্থানীয় যে একটি মহল রয়েছে, তারা কিন্তু এই সুযোগকে কাজে লাগিয়ে অনিরাপদভাবে ড্রামে সংরক্ষণ করে সরু প্লাস্টিকের পাইপের মাধ্যমে 4 থেকে 5টি গ্রামের বিভিন্ন বাসাবাড়ি সহ ছোট ছোট শিল্প কারখানায় সরবরাহ করছে। এইসব গ্রাম গেলে কিন্তু দেখা যাচ্ছে যে আমি যে গ্রামটিতে রয়েছে, এই গ্রামটিতে যে বিভিন্ন রাস্তা আশেপাশে কিন্তু অনিরাপদভাবে কিন্তু এই গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে এবং প্রতিটি বাসাবাড়ি থেকে প্রতি মাসে 5 থেকে 700 টাকা, এবং যে এখানে কিন্তু অসংখ্য ছোট ছোট কারখানা রয়েছে, এই কারখানাগুলো থেকে প্রতি মাসে 5 থেকে 10,000 টাকা করে কিন্তু চকটি হাতে নিয়ে যাচ্ছে। এবং কারখানা এই গ্যাস ব্যবহারের ফলে গ্রামগুলি কিন্তু একটা বড় ধরনের ঝুঁকি রয়েছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। সচেতন মহল জানিয়েছেন আমাকে যে বছরের পর বছর এমন অনিরাপদ ভাবে গ্যাস ব্যবহার করলো তা বন্ধে গ্যাস কর্তৃপক্ষ প্রশাসনের জোরালো কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। তারা বলছেন যেহেতু দেশের এখন গ্যাসের সংকট, এই গ্যাসটাকে কাজে লাগিয়ে যদি একটা ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু অনেকটাই সরকারের রাজস্ব হতো। তবে যে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের যে ব্যবস্থাপনা যে পরিচালক, তিনি আমাকে জানিয়েছেন তারা কূপটি বন্ধ হওয়ার ফলে আগের থেকে নাকি অনেকটাই গ্যাসের চাপ কমে গেছে। এছাড়াও তাদের কিন্তু এই গ্যাস ফিল্ডের যে লোকজন রয়েছে, তারা কিন্তু মনিটরিং করছেন এটির বিষয়ে। তো এই বিষয়ে কথা হচ্ছে জেলা প্রশাসনের যে নির্বাহী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সাথে, তিনি আমাকে জানিয়েছেন এই অনিরাপদভাবে যারা গ্যাস ব্যবহার করছে উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারা অভিযান পরিচালনা করে যারা এর সাথে জড়িত তাদেরকে আমরা আওতায় নিয়ে ব্যবস্থা নেবেন বলে আমাকে জানিয়েছেন। তো এ ছিল আমার কাছে সর্বশেষ। পরশ, অনেক ধন্যবাদ আপনাকে। অবৈধ গ্যাস সরবরাহ নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। বন্যা ও কয়েকদিনের টানা বৃষ্টিতে লক্ষ্মীপুর, নোয়াখালী, বাগেরহাটে ব্যাপক ক্ষতি হয়েছে সবজির ক্ষেত সহ বিভিন্ন ফসলের। সেই সঙ্গে পানির তোড়ে ঘেরের মাছ ভেসে যাওয়ায় দিশেহারা খামারিরা। ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে কৃষক চান সরকারি প্রণোদনা। সহকর্মীদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। স্মরণকালের ভয়াবহ বন্যার পানি নামার সাথে সাথে ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। লক্ষ্মীপুরে পানিতে তলিয়ে সবজির ক্ষেত নষ্ট হয়ে এখন শুধু চোখে পড়ে ফাঁকা মাচাং। সেই সঙ্গে নষ্ট হয়েছে আউশ ও আমন ধানের বীজতলা। জেলায় ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ 227 কোটি টাকা। এমন পরিস্থিতিতে এখনো কোনো সহায়তা না পাওয়ার অভিযোগ কৃষকদের। বেগুন, লাউ মনে করেন, আবার জ্বালা, আবার আশদান, আমাদের পড়ায় মনে করেন 2 লাখ, কারোর 2.5 লাখ, কারোর 2 লাখ, এই মিলে মনে করেন সবাই ক্ষয়ক্ষতি হয়েছে। আলদান নষ্ট হয়েছে, বড়ই ক্ষেত্রে শেষ। তারপরে শসা, এগুলা মানে কৃষি কামের কিছুই নাই এখন আর। মিষ্টি কুমড়া, কদু, আইডান, হলদান, সব বড়ি সব নষ্ট হয়ে গেছে। নোয়াখালীর 8টি উপজেলায় 38,000 হেক্টর ফসলি জমি নষ্ট হয়েছে পানিতে তলিয়ে। ক্ষতির তালিকায় সবার ওপরে আমন ধান। এতে চরম বিপাকে পড়েছে চাষিরা। বাগেরহাট জেলায় লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, কুশি, করল্লা
শশা বেগুন গাছের গোড়া পচে গেছে পানিতে। ক্ষতিগ্রস্ত হয়েছে 32 হেক্টর পানের বরজ ও 216 হেক্টর সবজি ক্ষেত। এ ক্ষতি কাটিয়ে ওঠার কোনো উপায় দেখছেন না চাষিরা। প্রায় সবই পানিতে প্লাবিত হয়ে গেছিল এবং অধিকাংশ খামারি নষ্ট হয়ে গেছে। বাগেরহাট জেলারও বাইরে এই সবজি যায়, কিন্তু মানে বৃষ্টির কারণে ডুবে যে ফসলাদির ব্যাপক ক্ষতি, গাছ মরে গেছে। এদিকে নড়াইল সদরের মির্জাপুর বিছালী পৌরসভার বাহিরডাঙ্গা, কালিয়া, লোহাগড়ার নিম্নাঞ্চল এলাকা পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে 2400 পুকুর ও 1547টি ঘের। টাকার অঙ্কে এ ক্ষতির পরিমাণ 70 কোটি টাকা। এতে অনেকটা দিশেহারা ব্যবসায়ীরা। হাইব্রিড জাতীয় মাছের চাষ করতাম, তা আমার হিসাব অনুযায়ী আমি পর্যন্ত যা খরচা করছি তারপরে দিয়ে মাছটা সবকিছু দিয়ে আমার একটা ধারণা যে 40 লাখ প্লাস টাকার আমার ক্ষয়ক্ষতি হয়েছে। 2 একর গ্যাস ছিল, আমার সব মাছ টানা বৃষ্টিতে একভাবে বাইসে চলে গেছে। তাতে আমি মেলা ক্ষতিগ্রস্ত, একটা মাছও নাই। ক্ষতিগ্রস্তদের একটা নিরূপণ করেছি আমরা ঊর্ধ্বতন আমাদের কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি, দিয়ে ওখান থেকে আমরা এই বিষয়ে কোনো ধরনের অনুদান বা সহযোগিতা পাওয়া যায় আমরা চাষিদেরকে সহযোগিতা করব। এমন সংকট থেকে ঘুরে দাঁড়ানোই এখন বড় চ্যালেঞ্জ এসব খেটে খাওয়া মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি। রংপুরে ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির হত্যা মামলায় গ্রেপ্তার মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষারকান্তি মণ্ডলকে 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার সকালে রংপুর মেট্রোপলিটন আমলি আদালত 2 এর বিচারক আসাদুজ্জামান এই আদেশ দেন। এর আগে কড়া নিরাপত্তায় তাকে আদালতে তোলা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। চলতি অর্থবছরেই বাংলাদেশকে $2 বিলিয়ন বা এর বেশি অর্থ সহায়তা দেবে বিশ্বব্যাংক। এর মধ্যে বাজেট ও বড় প্রকল্পের সহায়তা রয়েছে। সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেজার। আর অর্থ উপদেষ্টা বলেন বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। বাজেট সহায়তা, বিদ্যুৎ ও জ্বালানি ও রোহিঙ্গাদের সহায়তার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। বন্যায় পুনর্বাসনেও বিশ্বব্যাংক সহায়তা করবে বলে জানান উপদেষ্টা। এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে সাথে অন্যান্য ডোনারের ব্যাপারে বলেছে একসাথে কোঅর্ডিনেট করবে এবং ফান্ড, কারিগরি সহায়তা এবং অন্যান্য ব্যাপারে তাদের কোনো কার্পণ্য থাকবে না, এটা। আর দ্বিতীয় হলো যে আমরা রিফর্ম করছি ব্যাংকিং সেক্টরে, তারপর এক্সপোর্ট প্রমোশন, এগুলো নিয়ে ওখানে ওরা ইসে করবে, আমাদের এসে সাহায্য করবে। বিশেষ করে প্রাইভেট সেক্টরে যে ইনভেস্টমেন্ট বাড়ানো, ওদের ব্যবসা বাণিজ্যের সুবিধা এবং ওদের নানা রকম যদি প্রবলেম থাকে সেইগুলির ব্যাপারে আমরা আলাপ হয়েছে এবং ওরা দেয়ার অ্যাওয়ার। আমরা যে সংস্কারগুলি করছি এই ব্যাপারে তারা মোটামুটি কনভিন্স এবং এটা আমরা সহায়তা করি। জাদুকাটা নদীর উপর সেতুর নির্মাণ কাজের মেয়াদ 2.5 বছর হলেও 6 বছরেও শেষ হয়নি কাজ। অথচ দৃষ্টিনন্দন এই সেতুটি চালু হলে উন্মোচিত হবে পর্যটন শিল্পের নতুন দ্বার। মেহেদী হাসানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। 6 বছরেও শেষ হয়নি শাহ আরিফিন অদ্বৈত মহাপ্রভু মৈত্রী সেতুর নির্মাণ কাজ। সুনামগঞ্জের জাদুকাটা নদীর ওপর এ সেতুর নির্মাণ কাজের দায়িত্বে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন। 750 মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 85 কোটি 86 লাখ টাকা। সেতুর 15টি পিলার ও 15টি গার্ডারের মধ্যে নির্মাণ করা হয়েছে 53টি। 2টি স্প্যান না বসানোর কারণে এখনো আটকে আছে সেতুর কাজ। 2.5 বছরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা এখনো নির্মাণাধীন। সেতুটি নির্মাণ হলে মেঘালয় পাহাড়, জাদুকাটা নদী ও বারেক টিলার অপরূপ সৌন্দর্য ছাড়াও সীমান্ত এলাকা লাওয়েরগড়, শাহ আরেফিনের আস্তানা, শিমুল বাগান, বড়ছড়া,
চারাগাঁও, টাঙ্গুয়ার হাওর পর্যটকরা খুব সহজে উপভোগ করতে পারবে। এছাড়া তাহিরপুর, ধর্মপাশা, বিশ্বম্ভরপুর ও মধ্যনগর উপজেলার সঙ্গে সড়ক পথে রাজধানীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। ব্রিজের জন্য আমরা এরপরে যাওয়া আসা খুব কষ্ট। আজকে 5 থেকে 6 বছর চলে গেছে, ব্রিজের কাজ হইতেছে না। এই এলাকার মানুষ মানে ব্যবসা ক্ষেত্রে অনেক লাভ হইতো, অনেক সুবিধা হইতো। সুনামগঞ্জের সীমান্ত অঞ্চলে যাতায়াতটি সহজ হবে এবং অর্থনৈতিক এবং পর্যটন কর্মকাণ্ডে প্রাণ সঞ্চার হবে, বিকশিত হবে বলে আমরা মনে করি। ঠিকাদারি প্রতিষ্ঠান জানায় বারবার বন্যা আর প্রাকৃতিক দুর্যোগের কারণে বিলম্ব হচ্ছে নির্মাণ কাজ, তবে আগামী বছর জুনের মধ্যেই শেষ হবে কাজ। এই বছরও আমাদের বন্যায় 2টা স্টেজিং আর একটা বুল গেট ধাক্কা মারছিল, 6000 সিফটি বালি বরাট সহ। এইসব কারণে আমাদের কাজ বিলম্বিত হইতেছে। তো আশা করি আমরা আগামী সিজনে জনগণের স্বার্থে কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে বলছেন এলজিইডির এ কর্মকর্তা। এছাড়া ঠিকাদারের কিছু নেগলিজেন্সি আছে, যার কারণে কাজটা বাস্তবায়নে কিছুটা বিলম্বিত হচ্ছে। তবে আমরা আশা করছি আগামী 8 থেকে 9 মাসের মধ্যে এই কাজটা শেষ হয়ে যাবে বলে আমরা আশাবাদ করছি আর কি। সেতুটি দৃশ্যমান হলে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে পর্যটকদের আগমন বাড়বে, উন্মোচিত হবে পর্যটন শিল্পের নতুন দ্বার। নিউজ ডেস্ক, দেশ টিভি। বেতন স্কেল 10ম গ্রেডে উন্নীত করার দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বৃহস্পতিবার দুপুরে প্রেস ক্লাব যশোরের সামনে সহকারী শিক্ষকরা মানববন্ধন করেন একই দাবিতে। মানববন্ধন হয়েছে ঝিনাইদহ, গাজীপুর, নড়াইল ও ঝালকাঠিতেও। মানববন্ধনে বক্তারা বলেন, স্নাতক সমমান যোগ্যতায় সহকারী শিক্ষকদের 13তম গ্রেডে বেতন দেওয়া হয়, অন্যদিকে সরকারি অন্য বিভাগগুলোতে 10ম গ্রেডে বেতন দেওয়া হয়। এটা কোনো রাজনৈতিক মানববন্ধন নয়, আমরা আমাদের শিক্ষকদের প্রাণের দাবি নিয়ে এখানে আমরা এসেছি। আমাদের যদি এখানে ভালো সম্মানজনক জীবিকা দেওয়া হয় তাহলে আমরা অন্য কোথাও যাওয়ার চেষ্টা করব না। প্রাথমিক শিক্ষা হচ্ছে ভিত গড়ার প্রথম যে স্টেজ, সেই স্টেজেই আমরা আছি। তা আমরা 3য় শ্রেণীর কর্মচারী হয়ে ন্যূনতম বেতন কাঠামোতে বেতন নিয়ে আমরা যেখানে নিজেদের লাইফই ঠিকমতো লিড করতে পারছি না, সেখানে আমরা কিভাবে মানসম্মত শিক্ষা আমাদের শিশুদের জন্য নিশ্চিত করব। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। মামলা হলেই তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার না করতে পুলিশের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ, আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান। দেশের সব জায়গায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া সঠিক হয়নি, বললেন মির্জা ফখরুল। দ্রুত অংশগ্রহণমূলক নির্বাচন দাবি। উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া বিদ্যুৎ জ্বালানির কোনো কাজ নয়, জানালেন উপদেষ্টা। শীতের আগেই সব সংকট কাটিয়ে ওঠার আশাবাদ। ব্রাহ্মণবাড়িয়ায় লিকেজ গ্যাসে রমরমা ব্যবসা, লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রভাবশালী চক্র। বাসাবাড়ি ও কারখানায় সংযোগ। 2 মাস বন্ধ থাকার উৎপাদনে ফিরল রাঙামাটির কর্ণফুলী পেপার মিল। শ্রমিকদের মাঝে ফিরেছে প্রাণ চাঞ্চল্য। এবং বন্যা ও টানা বৃষ্টিতে 3 জেলায় ফসলের ব্যাপক ক্ষতি, ভেসে গেছে মাছের ঘের। ঘুরে দাঁড়াতে প্রণোদনা চান কৃষকরা। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।